ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামা জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও। কিন্তু আপনি জানেন কি, শীর্ষ ৩ রাজনৈতিক দলের নেতা তাদের হলফনামায় কত টাকার সম্পদ দেখিয়েছেন? আর নির্বাচনে তারা কত টাকা ব্যয় করবেন? কিভাবে হবে সেই টাকার জোগান? চলুন জেনে নেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতের আমির শফিকুর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হলফনামায় কত টাকার সম্পদ দেখিয়েছেন আর নির্বাচনে কত খরচ করবেন। ঢাকা ১১ সংসদীয় আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। হলফনামায় পেশা হিসেবে পরামর্শক দেখানো নাহিদের বার্ষিক আয় ১৬ লাখ টাকা। নিজের নামে তার কোনো বাড়ি বা গাড়ি নেই, স্থাবর কোনো সম্পত্তিও নেই। তবে নাহিদের ৩০ লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। হলফনামায় নাহিদ উল্লেখ করেছেন, তিনি নির্বাচনের খরচ যোগাবেন ক্রাউড ফান্ডিং বা গণ অনুদান সংগ্রহের মাধ্যমে। ভোটার সংখ্যা হিসাবে তিনি নির্বাচনে প্রায় ৪৪ লাখ টাকা খরচ করতে পারবেন। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে ৪৪ লাখ টাকা ও নিজের আয় থেকে ১ লাখ টাকা খরচের পরিকল্পনা রয়েছে নাহিদের। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামার সঙ্গে প্রার্থীদের বাস্তব জীবনের ব্যাপক গরমিল নিয়ে চায়ের টেবিলে ঝড় ওঠে। তবে নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব বলছেন, রিটার্নিং কর্মকর্তাদের দুটি উপায়ে হলফনামার তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করতে হবে। প্রার্থীরা যে তথ্যটা দেয় তারা সেটা ম্যাজিস্ট্রেটের সামনে দিয়ে হলফ করে বলে। ধরে নেওয়া হয় যে হলফ করে যে তথ্য করে, মানে শপথ করে যে তথ্য বলা হচ্ছে সে তথ্যটা সঠিকই। রিটার্নিং অফিসার যখন হলফনামাটা যাচাই করে তার একটা ভিত্তি কাগজ লাগে। সেই ভিত্তিটা মূলত হলো ইনকাম ট্যাক্সে সে যে রিটার্ন জমা দেয়, সেখানে যে সম্পত্তির হিসাবের জন্যে যে 10B ফর্ম জমা দেয়, তার থেকে সে হলফনামা দেওয়ার তথ্যটা যাচাই করে। মূলত রিটার্নিং অফিসারের হাতে ওই কাগজটাই থাকে। এই একটা কাগজ থাকে, আর একটা থাকে কেউ যদি সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ দাখিল করে ওই প্রার্থীর বিরুদ্ধে, কেউ বলতে এখানে অন্য প্রার্থী। ঢাকা ১৫ আসন থেকে নির্বাচন করবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। পেশায় চিকিৎসক শফিকুর রহমানের বার্ষিক আয় ৩,৬০,০০০ টাকা, যেখানে ৩ লাখ টাকায় তিনি আয় করেন কৃষিখাত থেকে। শফিকুরের হলফনামার তথ্য অনুযায়ী তার প্রায় ১.৫ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। এর মধ্যে তার হাতে নগদ রয়েছে প্রায় ৬০,৭৬,০০০ টাকা। ভোটার সংখ্যার হিসেবে জামায়াতের আমির তার নির্বাচনী এলাকায় ৩৫ লাখ টাকা খরচের সুযোগ পাবেন। এর মধ্যে নিজের হাতে থাকা নগদ ও ব্যাংকে জমা থেকে তিনি খরচ করবেন ১০ লাখ টাকা, আর ২৫ লাখ টাকা তার দল অনুদান দেবে। দলের আয়ের উৎস সদস্যদের নিয়মিত অনুদান। একজন প্রার্থী নির্বাচনে সর্বোচ্চ কত টাকা ব্যয় করতে পারবেন তা নির্বাচনী আইনে নির্দিষ্ট করে দেওয়া আছে। আগে প্রার্থীদের সর্বোচ্চ ব্যয় সীমা ছিল ২৫ লাখ টাকা, তবে এবার তা পরিবর্তন করা হয়েছে। এতে প্রার্থীদের ব্যয়সীমা বেড়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী একজন প্রার্থীর নির্বাচনী ব্যয় হবে তার নির্বাচনী এলাকার ভোটার প্রতি ১০ টাকা হারে অথবা মোট ২৫ লাখ টাকা, এই দুটির মধ্যে যেটি বেশি হয়। সেই হিসেবে এবার প্রার্থীরা আসন ভেদে ২৫ লাখ টাকা থেকে শুরু করে ৮০ লাখ টাকা পর্যন্ত ব্যয়ের সুযোগ পাবেন, আর একজন ব্যক্তি সর্বোচ্চ ৩টি আসন থেকে দাঁড়াতে পারবেন। এবারের নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসন থেকে প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। পেশায় রাজনীতিক তারেক রহমানের বাৎসরিক আয় দেখানো হয়েছে ৬,৭৬,৩৫৩ টাকা। তার স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য ১,৯৭,০০,০০০ টাকা। এর মধ্যে নগদ ও ব্যাংকে জমা টাকা, শেয়ার, সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু ও আসবাব মিলিয়ে তার অস্থাবর সম্পদের মূল্য ১,৯৩,০০,০০০ টাকা। তারেক রহমান দুটি আসনেই নিজের আয় থেকে ৩০ লাখ টাকা করে সম্ভাব্য ব্যয়ের কথা উল্লেখ করেছেন। দুই আসনে সম্ভাব্য মোট ব্যয়ের ৬০ লাখ টাকায় আসবে কৃষিখাত ও ব্যাংক আমানত থেকে। নির্বাচনের পরবর্তী ৩০ দিনের মধ্যে প্রার্থীদের খরচের খাতসহ বিবরণ দাখিল করতে হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের এই সাবেক অতিরিক্ত সচিব। নির্বাচন শেষে, নির্বাচনে গেজেট হওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে হলো প্রার্থীকে এই যে কোথায় কোথায় কোন খাতে সে খরচ করলো, আইনে তো স্পষ্ট বলা আছে সে কোন খাতে খরচ করতে পারবে, কোন খাতে পারবে না। এই এই যে খরচ, এটা সে রিটার্ন জমা দেয়। নির্বাচন কমিশন প্রার্থী জমা দেওয়ার পর ওইটা কিন্তু অডিট করাতে পারে, অডিট করে দেখতে পারে, এবং ওই কমিটির রিপোর্টের সাথে আসলে হয়তো হুবহু মিলবে না, কিন্তু সামঞ্জস্য তো থাকবে।
এই জিনিসগুলো দেখে একটা প্রার্থীকে বোঝা যায় যে আসলে সে কতটা তথ্য গোপন করলো, যদি সেটা দৃশ্যমান অর্থ হয়। কিন্তু অদৃশ্য অর্থ যে গোপনে ভোটারদের দিচ্ছে, সেটা ওই কমিটির পক্ষে একটু জানা কঠিন হবে যদি সোর্স যদি না থাকে। নির্ধারিত খাতের বাহিরে এবং অতিরিক্ত খরচ করলে তা অনিয়ম হিসেবে ধরা হয় এবং সাজা প্রদানের বিধি আছে বলেও জানিয়েছেন তিনি।